তাকা এদিকে। দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, তাই তো? প্রথম গল্প, লেখক কে? মনোজ দাস। প্রথমে দেখ লেখক পরিচিতি দেওয়া আছে, মনোজ দাসকে সেই সম্পর্কে বলা আছে। মনোজ দাস সম্পর্কে দেখ, মনোজ দাস ওয়াজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ। মানে একজন ভারতীয় রাইটার, ভারতের বাইরের নয়, ভারতের রাইটার, এবং বাইলিঙ্গুয়াল রাইটার। বাইলিঙ্গুয়াল মানে এই যে বাইলিঙ্গুয়াল কথাটা মানে হচ্ছে দ্বিভাষী, মানে হচ্ছে দুটো ভাষাতেই লিখত। কি দুটো ভাষা? সেটা হচ্ছে একটা হচ্ছে কি উড়িয়া, আর একটা হচ্ছে ইংলিশ। উড়িষ্যার লোক, সেই জন্য মাতৃভাষা উড়িয়া, উড়িয়াতেও লেখালেখি করতো, আবার ইংলিশেও লিখতো। এবার দেখ কি বলেছে এখানে, হি ওয়াজ রিটেন ম্যানি নোবেলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, ট্রাভেলগস অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। কী কী লিখেছে? অনেক পোয়েম লিখেছে। পোয়েমস মানে হচ্ছে কবিতা, তারপরে নোবেলস লিখেছে, নোবেলস মানে উপন্যাস, শর্ট স্টোরিজ মানে ছোট গল্প, তারপর দেখ পোয়েমস, পোয়েমস মানে হচ্ছে কবিতা, আর ট্রাভেলগস মানে হচ্ছে ভ্রমণ কথা, আর আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। আর্টিকেল মানে ছোট ছোট লেখা বা প্রবন্ধ টাইপের লেখা, ঠিক আছে? ছোট ছোট গল্প, প্রবন্ধ, বা কোনো একটা বিষয় নিয়ে, বা হরপ্পা সভ্যতা নিয়ে একটা কেউ আর্টিকেল লিখলো, একটা কিছু লিখলো, সেগুলোকে আর্টিকেল বলে। বা ভারতের যে বিভিন্ন ইতিহাস এবং সংস্কৃতির বিভিন্ন নাচ গান বা কোনো একটা কালচারকে নিয়ে কোনো কিছু লেখাগুলোকে, ছোটো করে কিছু একটা প্রবন্ধ লেখার মতো করে লেখাগুলোকে আর্টিকেল বলা হয়, ঠিক আছে? তো এইসবও লিখেছে, বুঝতে পারলি? তারপরে দেখ, এই যে আজকের যে গল্পটা, দিস টেক্সট ইজ এ এডিটেড ভার্সন অফ মনোজ দাস শর্ট স্টোরি হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপাস হিলিরিয়াস অ্যাডভেঞ্চার সিনস থ্রু দ্য আইস অফ এ ইয়াং ম্যান হু হ্যাড নোন হিম ক্লোজলি। তাই এইটার তোদের ডিটেলসে পড়ার দরকার নেই, এটা আমরা গল্প পড়লেই আমরা বুঝতে পারবো। শুধু এইটুকু জেনে রাখ যে এইটা একটা এডিটেড ভার্সন। এডিটেড ভার্সন ব্যাপারটা তোরা আগেও শুনেছিস, যে অরিজিনাল গল্পটা নয়, অরিজিনাল গল্পটা থেকে একটু কাটছাট করে তোদের সিলেবাসে দিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য বলছে এডিটেড ভার্সন। আজকে যে গল্পটা পড়বো, তারপরে যেটা লেখা আছে, এটা গল্পের বিষয়বস্তুটা ছোট করে সামারি আকারে ছোট করে লেখা আছে, যেটা আমরা গল্পে পড়লেই বুঝতে পারবো, এখন এগুলো পড়ার দরকার নাই, ঠিক আছে? তো এখানে যেটা আছে গল্পটাতে, যেটা আছে হিউমার, এই জিনিসটা মনে রাখবি। হিউমার মানে কি? হাস্যরস, হাসির গল্প। শুরুতেই সুন্দর একটা হাসির গল্প, দেখ হিউমারের গল্প, দেখ হিউমারাস মানে স্টোরি। এবার গল্পটা এখান থেকে শুরু করছি, ঠিক আছে? বলছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। মানে ভোলা দাদু এবং তার বউ, হিজ ওয়াইফ মানে তার বউ, লিভড মানে বাস করত, অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের ওয়েস্টার্ন এন্ডে। ওয়েস্টার্ন মানে পশ্চিম প্রান্ত, ওয়েস্টার্ন এন্ড মানে কি বলবি? পশ্চিম প্রান্ত, আমাদের গ্রামে অফ আওয়ার ভিলেজ, ক্লিয়ার? তারপর দেখ, এ লার্জ বোকাল ট্রি, একটা বড় বকুল গাছ, ঠিক আছে? লার্জ বোকাল ট্রি, বোকাল মানে বকুল গাছ যেটা বলা হয়, তো একটা বড় বকুল গাছ, তার কি বলছে? ওভারশ্যাডোড, ওভারশ্যাডোড মানে হচ্ছে ছায়াবৃত্ত করা, মানে ছায়ায় ঢেকে দেওয়া, ঠিক আছে? ওভারশ্যাডো মানে ছায়া, ওভারশ্যাডো মানে ছায়াবৃত্ত করা, মানে ছায়া দিয়ে ঢেকে দেওয়া। তো ছায়া দিয়ে ঢেকে দিয়েছিল, কি ঢেকে দিয়েছিল? দেয়ার, দেখ দেয়ার হাট, হাট মানে কি? কুড়ে ঘর, তাদের কুড়ে ঘরকে ঢেকে দিয়েছিল, ক্লিয়ার? মানে তাদের একটা ওই বাড়ির আগেকার দিনে পুরোনো কুটির ঘরগুলো কী হতো দেখিস, একটা বট গাছের নিচে বা একটা পাকুড় গাছের নিচে একটা হতো, গাছের নিচে এই বাড়িটা হতো, এবং সেই গাছের ছায়া উঠোনে বাড়ির ছাদে পড়তো এবং বাড়িটা ঠান্ডা রাখতো। সেই বাড়িতে বসবাস করা একটা আলাদা রকম আনন্দ, কারণ সেখানে কোনো রকম কি থাকে না, অতিরিক্ত গরমেও মানে এসিতেও যে ঠান্ডা পাওয়া যায় না, ওই গাছের ছায়ায় বসে সুন্দর একটা ঠান্ডা মৃদুমন্দ বাতাস, খুব সুন্দর পরিবেশ তৈরি থাকে এবং একটা খুব স্বাস্থ্যকর পরিবেশ থাকে, ঠিক আছে? তো সেই রকম একটা খুব স্বাস্থ্যকর পরিবেশে তারা একটা বসবাস করতো, ঠিক আছে? তাই ওভারশ্যাডো দেয়ার লিটিল হার্ট, মানে তাদের কুড়ে ঘরটা কী করা ছিল? তাদের কুড়ে ঘর তারা, তাহলে বলছে দেখ এবার, ইন দ্য শ্যাডো, তাহলে ওভারশ্যাডো দেয়ার হার্টস, এই কথাটা বুঝতে পারলি তো, যে তাদের
কুড়ে ঘরটাকে ছায়াবৃত করে রাখতো ওই বকুল গাছটা। তারপর দেখ ইন দ্য বোকাল ট্রি মানে সেই বকুল গাছটাতে লিভড মানে বাস করতো এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ মানে হচ্ছে বানরদের একটা ছোট দল। ট্রুপ মানে হচ্ছে দল, মানে এটা কালেকটিভ নাউন, ঠিক আছে? কালেকটিভ অনেক কটা কালেকটিভ নাউন আছে দেখবি। তো ট্রুপ মানে হচ্ছে এখানে বানরদের দলের ক্ষেত্রে কি বলতে পারিস? ট্রুপ। কালেকটিভ নাউন তোরা 6-এ পড়েছিস, কোন এক একটা ক্ষেত্রে এক একটা বলতে হয়। তো এখানে বানরদের দলের ক্ষেত্রে কি হবে? ট্রুপ হবে, হলো। তারপরে দেখ ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা দাদু এবং তার বউ এটাতে কিছু মনে করতো না। মাইন্ড ইট মানে কি বল, এটা কিছু মাইন্ড করিস না, বলি না কথাটা। মাইন্ড করা মানে হচ্ছে মনে করা বা মানে আঘাত বা দুঃখ বা কষ্ট এরকম কিছু ব্যাপারটা হতো না ওদের। কারণ কি? কারণ ওরা ওগুলোকে কিছু রকম কষ্ট বা দুঃখের ব্যাপারটা ভাবতো না। আমাদের যদি একটা হয় তাহলে কি আম গাছে যদি 4টে ভুনু বসে থাকে ঢেলিয়ে তাড়ায়, তাই না? তো ওরা কিন্তু তা করতো না। যে বানরগুলো বসে আছে তাতে ওদের কোনো অসুবিধা ছিল না, আচ্ছা থাক এরকম আর কি। তাই বলছে যে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, এতে কিছু ওরা মনে করতো না, ঠিক আছে? তারপরে লাইন দেখ, এইবার এটা গেল ভোলা দাদুর প্রথমে পরিচয়, যে ভোলা দাদু কে, সে কোথায় থাকে, তার বৃত্তান্ত একটু বললো। এইবার ভোলা দাদু কেমন স্বভাবের, কি তার বৃত্তান্ত, খুব হাসি হাসির কতগুলো মজার গল্প আছে দেখ। এবার একটা একটা করে সেই গল্পগুলো বলবে। আচ্ছা, ওয়ান মুনলিট নাইট, একদিন চন্দ্রালোকিত রাত্রিবেলায়, হ্যাঁ, উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরছিলাম। তাহলে আমরা মানে কে? লেখক এবং তার আর অন্যান্য জন কেউ আছে। লেখক এখানে বায়োগ্রাফিক্যাল টোনে লিখছে, মানে নিজস্ব আমি করে লিখছে, সে বায়োগ্রাফিক্যাল টোনে লিখছে। যে আমরা ফিরছিলাম, কবে ফিরছিলাম? ফ্রম এ ফেস্টিভ্যাল, একটা উৎসব থেকে। ফেস্টিভ্যাল মানে উৎসব বা মেলা বলতে পারিস। তো আমরা একটা মেলা থেকে ফিরছিলাম, একটা উৎসব থেকে ফিরছিলাম, ঠিক আছে? দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তা ছিল দীর্ঘ, লং মানে দীর্ঘ, অ্যান্ড ফগি মানে কুয়াশাচ্ছন্ন। এবার তাহলে বুঝতে পারছি শীতের রাত হতে পারে। কুয়াশাচ্ছন্ন যদি রাস্তা হয় তাহলে শীতের রাত হওয়ার চান্স আছে। তো দেখ শীতের রাত কিনা তো সেটা পরে বোঝা যাবে। তো রাস্তাটা কেমন ছিল? রাস্তা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন, ঠিক আছে? তারপর দেখ আই ওয়াজ রাইডিং, আমি রাইডিং মানে চেপে থাকা, রাইড মানে ঘোড়ায় চড়া কে রাইড বলা হয়। তো এখানে মানে কারো পিঠে বা কোনো কিছু চেপে থাকলে রাইড বলা যায়। তাহলে আমি চড়েছিলাম বা চেপেছিলাম, কোথায় চেপেছিলাম? অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স। ভিলেজ চৌকিদার শোল্ডার্স মানে গ্রামের চৌকিদারের কাঁধে। গ্রামের চৌকিদার আগেকার দিনে ওই রাত্রি পাহারা দেওয়ার জন্য, গ্রাম পাহারা দেওয়ার জন্য চৌকিদার থাকতো, পুলিশের মতো অনেকটা, ঠিক আছে? সেই চৌকিদার রাত্রির সাথে মানে পাড়াটাকেও পাহারা দিত, মানে দিনের বেলাতেও বটে। তাই এরা ওই পুলিশগুলো ইংরেজরা কী করতো? পুলিশগুলোকে নিয়োগ, যেমন এখন পুলিশ থাকে তেমনি ইংরেজরা কী করতো? পাড়ায় পাড়ায় একটা করে চৌকিদার বা গ্রামে গ্রামে একটা করে চৌকিদার নিয়োগ করতো। এবার সেই চৌকিদারের কাজ কী হতো? গ্রামের শান্তি শৃঙ্খলাটাকে রক্ষা করা, মানে চোর ডাকাত যাতে না হয় বা কোনো মারামারি বা এই সমস্তগুলোকে দেখভাল করার দায়িত্ব থাকতো এই চৌকিদার। সেটা কিন্তু ওই ইংরেজদের আমলে এই পুলিশগুলো, মানে ইংরেজ সরকারের পুলিশ নিয়োগ করতো, ঠিক আছে? তো এরকমই একজন চৌকিদার ছিল। সে এবার চৌকিদার কাকে নিয়োগ করা হতো? অবশ্যই সে হৃষ্টপুষ্ট ভালো হবে, স্বাস্থ্যবান হবে, তাকে তো চৌকিদার করবে। পাতলা ফিংফিঙে বা রোগাটে লোককে তো করবে না, স্বাস্থ্যকর লোককে করবে। তা সেই রকম তাহলে তার কাঁধে চেপে যে কোনো বাচ্চা ছেলেরা মানে যাওয়া আসা করতে পারে বিভিন্ন জায়গায়। তো লেখকও ঠিক তাই করেছে, যে গ্রামের যে চৌকিদার তার কাঁধে চেপে আসছিল, সেই মেলা থেকে ফিরছিল। কারণ তখনকার দিনে তো এত গাড়ি ঘোড়া ছিল না, ফলে মানে বেশিরভাগটাই মানুষকে ওই হেঁটে হেঁটেই বেশি যাতায়াত করতে হতো বিভিন্ন জায়গায়। এবং একটু অভিজাত ব্যক্তি হলে, আজকে যেমন বড় লোক তারা যেমন 4 চাকা করে যায়, তো আগেকার দিনে বড় লোকরা কী করতো? ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি এই সমস্ত গাড়ি করে যেত। তো গরুর গাড়ি জেনারেলি একটু মধ্যবিত্ত পরিবারের লোকেরা বেশি ব্যবহার করতো, আর গরিব মানুষের একটাই উপায় ছিল পায়ে হাঁটা, ঠিক আছে? তো সেই জন্য ওরাও হেঁটে ফিরছিল, বাট বাচ্চা ছেলে সে আর কত হাঁটবে, সেই জন্য ও গ্রামের চৌকিদারের পিঠে চেপে আসছিল, মানে লেখক। তারপর কি হলো? দেখ সাডেনলি হঠাৎ করে দ্য ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল।
হঠাৎ করে ভোলা দাদু, যে যার কথা বললাম, সে কি করলো, লেট আউট করলো। লেট আউট কথাটা মানে হচ্ছে এই নির্গত করা, লেট আউট মানে নির্গত করা, একটা ফ্রেজাল ভাব। কি নির্গত করলো, এ লাউড নয়েজ, এ লাউড নয়েজ। আচ্ছা, এই লাউড নয়েজ মানে হচ্ছে উচ্চস্বরের চিৎকার, একটা উচ্চস্বরের চিৎকার করে উঠলো, বুঝতে পারছিস, মানে জোরে চিৎকার করে উঠলো। কি চিৎকার করলো, কেন চিৎকার করে উঠলো, সেগুলো পরে আসছে। দেখ, এই চিৎকার শুনে এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। এভরিওয়ান ইন আওয়ার পার্টি মানে আমাদের দলের সবাই, মানে যতজন মেলাতে গিয়েছিল আমাদের সেই দলের সবাই কি হলো, সারপ্রাইজড হয়ে গেল, মানে চমকে গেল, যে এত জোরে চিৎকার করলো কেন, কি জন্য করলো, সেই জন্য সবাই চমকে গেল। তারপরে দেখ কি হলো, উই হল্টেড। হল্টেড মানে থেমে যাওয়া। দেখি ট্রেন দেখিস মাঝে মাঝে স্টেশনে না থাকে, দু একটা হল্টে থামো না, একটা হল্ট আছে, সেই হল্টেও ট্রেন থাকে, সেইখানে কি সাময়িকভাবে থামে, মানে খুব যত স্টেশনে যা যতক্ষণ থামে তার থেকে হল্টে কি হয়, অনেক কম সময় থামে, মানে একটুখানি থেমে একজন দুজন প্যাসেঞ্জার সেখানে ওঠানামা করে, সেগুলোকে হল্ট বলে। তো হল্ট মানে সাময়িকভাবে থামা, ঠিক আছে, মানে চলতে চলতে একটুখানির জন্য বা 2 মিনিট 1 মিনিটের জন্য থামাকে হল্ট বলা হয়। তো সেই জন্য ওরা সবাই হাঁটছিল, হাঁটার জন্য সবাই থামলো, দাঁড়ালো আর কি। দিয়ে তারপর কি হলো দেখ, এনকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। এনকোয়ারি মানে কি, তদন্ত। রিভিলড মানে কি, প্রকাশ করেছিল। তদন্ত করে জানা গেল যে কিসের চিৎকার, কেন চিৎকার, এসব তার জন্য খোঁজ খবর নিল। এবার খোঁজ খবর যখন নিল তখন জানা গেল যে, খোঁজ খবরে জানা, ইনকোয়ারি মানে খোঁজ খবর, আর রিভিল মানে হচ্ছে প্রকাশ করা। তাহলে খোঁজ খবর প্রকাশ করলো, তার মানে কি, খোঁজ খবর করে জানা গেল। কি জানা গেল, দ্যাট মানে যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন। ভোলা দাদু তার নাতিকে নিয়ে এসেছিল, গ্র্যান্ডসন মানে নাতি, আর টেকেন মানে নিয়ে এসেছিল, হ্যাঁ, ভোলা দাদু তার নাতিকে নিয়ে এসেছিল কোথায়, টু দ্য ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল মানে ওই মেলাতে বা উৎসবে, ঠিক আছে, ভোলা দাদু তার নাতিকে নিয়ে মেলায় এসেছিল, এটা জানা গেল। তারপর কি হয়েছে, তাতে কি হলো দেখ, এইবার বলছে হি হ্যাড লাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। এই লাইনটা ভালো করে বোঝ। বলছে হি হ্যাড হোল্ড মানে কি, হি হ্যাড টাইটলি হেল্ড মানে সে শক্ত করে ধরেছিল, টাইটলি মানে শক্ত করে, হেল্ড মানে ধরে থাকা। তাহলে সে শক্ত করে ধরে, মানে ভোলা দাদু তার নাতিকে শক্ত করে ধরেছিল। কোথায় ধরেছিল দেখ, অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, ছেলেটা দুটো আঙুলকে, বাচ্চা ছেলেটা দুটো আঙুল শক্ত করে ধরেছিল। বাচ্চা ছেলে দেখি যখন নিয়ে যায় হাত শক্ত করে আঙুল ধরে নিয়ে যায়, সেই দুটো আঙুল শক্ত করে ধরেছিল। তারপর কি হলো, বেশ ধরেছিল তো বটে, কিন্তু তারপর কি হলো দেখ, হি ডিড নট রিয়ালাইজ মানে বুঝতে পারা, তাহলে সে বুঝতে পারেনি, হি ডিড নট রিয়ালাইজ মানে সে বুঝতে পারেনি, হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, কখন সেই দুটো আঙুল স্লিপড আউট হয়ে গিয়েছিল। স্লিপড আউট মানে হচ্ছে ফসকে যাওয়া, অর্থাৎ দুটো আঙুল ধরে চেপে নিয়ে আসছিল, এবার কখন সেই দুটো আঙুল ফসকে গেছে সেইটা কিন্তু ভোলা দাদু টের পায়নি, বুঝতে পারে, ঠিক আছে। এইবার তারপর কি হয় দেখ, ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু ওয়াজ কন্টিনিউ মানে চলেই যাওয়া, তাহলে ওয়াজ কন্টিনিউ চলেই যাচ্ছিল অ্যাজ বিফোর মানে আগের মতোই, অ্যাজ মানে মতো আর বিফোর মানে আগে, মানে যেমন করে আঙুলটা ধরেছিল ঠিক সেইভাবেই, ওই রকমভাবেই ভোলা দাদু কী করছিল, ওই নাতির আঙুল দুটো ধরে আগের মতো হেঁটে চলে যাচ্ছিল। কিন্তু নাতি যে কখন আঙুল ফসকে চলে গেছে সেটা বুঝতে পারেনি, ও ভেবেছে আমি ধরেই যাচ্ছি আঙুল দুটোকে, ঠিক আছে, দিয়ে হেঁটেই যাচ্ছে, আঙুল ধরে হেঁটে যাচ্ছে, কিন্তু আঙুলে আর নাতি নাই, বুঝতে পারছিস তো, ক্লিয়ার। আঙুল ভাবছে যে আঙুল ধরে আমি নাতিকে নিয়ে আসছি, কিন্তু আঙুলে এখন নাতির আঙুল দুটো নেই, ঠিক আছে, ও এমনি হাতটা ধরে চলে যাচ্ছে নিয়ে যাওয়ার মতো, ফাঁকা হাত। এইবার তখন কি হয়, সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা, তারপর সামওয়ান মানে কেউ একজন, আস্কড ভোলা গ্র্যান্ডপা, কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, যে হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কি ধরে আছে, গ্রিপিং মানে ধরে থাকা,
ই করে কবজিতে বা হাতে করে যদি কিছু ধরে থাকে সেটাকে গ্রিপ বলা হয়। এটাকে হাতের যে 5টা আঙুলের যে থাবা সেটাকে গ্রিপ বলা হয় ইংলিশে, ঠিক আছে। তো গ্রিপিং মানে হচ্ছে ধরে থাকা, আঁকড়ে ধরে থাকা। তাহলে কি সে ধরে আছে? যখন ঘোড়া এর মধ্যে হেঁটে চলে যাচ্ছে, ধর হেঁটে চলে যাচ্ছে ধরে, এইবার তখন পাশের লোক জিজ্ঞেস করেছে, আরে দাদু কি ধরে আছো, জিজ্ঞেস করেছে। এইবার দাদু দেখছে, তখন এবার যে দাদু বলে, দাদু কি ধরে আছে গো তুমি, তোমার হাত তো ফাঁকা, তুমি কি ধরে আছো, এইভাবে কেউ একজন জিজ্ঞেস করেছে। আর যেই জিজ্ঞাসা করেছে অমনি তখন কি হয়, হি রিমেম্বার্ড, সে মনে করতে পারে। রিমেম্বার মানে স্মরণ করা, তার খেয়াল আসে বা তার স্মরণ হয় কি বা মনে করে, সে মনে করতে পারে কি, হিজ গ্র্যান্ডসন, তার নাতি, তার নাতির কথা মনে পড়ে। এই যে আমি তো আমার নাতিকে ধরেছিলাম, এই আর কি ভাবে, আরে আমার নাতি ছিল তো হাতে, এখন নাতি কো, এরকম মনেটা আসে তখন। তারপর কি হলো দেখ, অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং লেট আউট মানে ছেড়ে, নির্গত করা ছাড়া, এ লাউড ওয়েল মানে উচ্চস্বরে চিৎকার করলো, ঠিক আছে। তাহলে কেন উচ্চস্বরে চিৎকার করে উঠেছিল বুঝতে পারলে এবার? ওই যে আগে বললো যে উচ্চস্বরে চিৎকার করলো, কেন চিৎকার করলো, কি জন্য চিৎকার করলো, সব ক্লিয়ার হলো। প্রশ্ন আসবে যে ভোলা দাদু কেন চিৎকার করেছিল, যদি 2 নম্বর আসে তাহলে যা যা বললাম সবটাই লিখতে হবে, ঠিক আছে। অবশ্যই দেখে দেখে, মুখস্থ করতে হবে না। তারপর তাহলে এটা ক্লিয়ার হলো তো। তো দেখ, অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, তাহলে কেন চিৎকার না চিৎকার সব বুঝে গেছি এবার। পরেরটা দেখ এবার। এইবার কি হলো দেখ, মাই ফাদার মানে লেখকের বাবা চোজ টু সারপ্রাইড মেন, সারপ্রাইড চোজ মানে পছন্দ করলেন, টু সারপ্রাইড মেন দুটো তীক্ষ্ণ দৃষ্টি বিশিষ্ট লোক, মানে যাদের চোখের পাওয়ার খুব বেশি, ঠিক আছে। ওই রকম দুটো লোককে ওর লেখকের বাবা চুজ করলো, মানে পছন্দ করে নিল, বাছাই করে নিল। যে দলে তো অনেকজন গেছে, একজন তো যায়নি, অনেকজন গেছে, অনেক গোটা। আগেকার দিনে ওই বিভিন্ন মেলা খেলায় যখন লোক যেত, পাড়ার একটা পাড়ার একজন লোক যেত, 5-6 জন একসাথে মিলে সেই মেলা দেখতে যেত বা সেই উৎসবে যেত। তো অনেকজন গেছিল। এইবার সেই দলের মধ্যে যে যার চোখের দৃষ্টি খুব ভালো, সেই রকম দুজন লোককে ওর বাবা পছন্দ করলো, ঠিক আছে। ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, ফ্রম আওয়ার পার্টি মানে আমাদের দল থেকে। টু গো ব্যাক, গো ব্যাক মানে ফিরে যেতে, টু গো মানে ফিরে, গো ব্যাক মানে ফিরে যাওয়া, টু গো ব্যাক মানে ফিরে যেতে। কোথায় ফিরে যেতে? উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপার সাথে, ভোলা গ্র্যান্ডপার সাথে ফিরে যেতে বললো। কোথায়? টু দ্য ফেস্টিভ্যাল, যা আবার মেলাতে যা। কোথায়? ভোলা দাদু নাতি হারিয়ে গেছে, খুঁজে নিয়ে যা। দিয়ে দুজন ছেলেকে ভোলা দাদুকে সাথে নিয়ে পাঠিয়ে দিল, যা তোরা দেখে আয়গা কোথায় আছে নাতি। এইবার কি হলো দেখ, দ্য গ্র্যান্ডসন, দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, পাওয়া গেল। গ্র্যান্ডসন মানে নাতিকে পাওয়া গেল কোথায়? লং বিফোর মানে লং বিফোর, সরি বিফোর লং, বিফোর লং মানে অল্প দূরেই, মানে খুব বেশি দূরে নয়, অল্প দূরেই পাওয়া গেল। বিফোর লং মানে অল্প দূরেই, মানে লং হওয়ার আগেই, তার মানে হচ্ছে বিফোর লং মানে অল্প দূরে, ঠিক আছে। অল্প দূরেই পাওয়া গেল, একটু কাছ গেতেই পাওয়া গেল, নাতিকে খুঁজে পাওয়া গেল। ওয়াজ ফাউন্ড মানে খুঁজে পাওয়া। কোথায় খুঁজে পাওয়া গেল দেখ, হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার, হি হ্যাজ টেকেন মানে সে নিয়েছিল একটা আরামদায়ক আশ্রয়, কোজি মানে আরামদায়ক, ঠিক আছে। কোজি মানে আরামদায়ক, আর শেল্টার মানে আশ্রয়। তাহলে হি হ্যাড টেকেন মানে সে নিয়েছিল এ কোজি শেল্টার, একটা আরামদায়ক আশ্রয় নিয়েছিল। কোথায় আশ্রয় নিয়েছিল? আন্ডার এ কাউস বেলি, একটা কাউস বেলি, কাউ মানে কি? গরু, আর বেলি মানে পেট, একটা গরুর পেটের তলায়। দেখ ছবিটা দেওয়া আছে এখানে, দেখলে বুঝতে পারবে যে একটু একটা গরু আছে, গরুর তলায় গিয়ে চুপ করে গিয়ে বসেছে। ভালোই বেশ কি সুন্দর জায়গা, ওখানে গিয়ে ও চুপ করে বসে পড়েছে, ঠিক আছে। হ্যাঁ, রাস্তার ধারে হয়তো গরু বাঁধা ছিল, দিয়ে ও দেখেছে এটা বেশ ঘরের মতো, বেশ ভালোই জায়গা, ও গিয়ে চুপ করে গিয়ে গরুর পেটের নিচে গিয়ে বসে পড়েছে, ঠিক আছে। মজার ছেলে, ঠিক আছে। তো আরামদায়ক একটা আশ্রয় নিয়েছিল একটা গরুর পেটের নিচে, ঠিক আছে। তারপর দেখ, আর গরু এগুলো যদি যদি মানে অনেক গরু তো হয় না, বেশিরভাগ গরু কি শান্ত প্রকৃতির হয়। তো গরুর কাছে যদি বাচ্চারা যায় সহজে কিন্তু করে না, সব গরু নয়, কিছু কিছু গরু খুব ভালো হয়, এবং বাচ্চাদের কাছে, বাচ্চারা কাছে গেলেও তারা কিন্তু ঘুষি মেরে দেয় না, ঠিক আছে, বা লাফিয়ে দেয় না। সব গরুর কথা বলছি না।
হ্যাঁ, তো এখানে সেই রকমের হয়তো শান্তশিষ্ট হয়তো গরুটা ছিল, যার তলায় কেউ আরামসে গিয়ে আশ্রয়টা নিতে পেরেছে। ঠিক আছে, এই গেল ঘটনাটা। তাহলে এই একটা ফানি ঘটনা হলো। তারপরে দেখ আর একটা ঘটনা এবার বলেছে, এইভাবে তিনটে ঘটনার কথা বলা আছে গোটা গল্প জুড়ে। আই রিমেম্বার, দেখ